Mirchi Plus presents Har Him Horror. ভূত আছে নাকি নেই এই তর্কে আমি আর জড়াতে চাই না। প্রথম যৌবনে এইসব তর্ক আলোচনা প্রচুর করেছি। তখন রক্তে তেজ ছিল, বুকে ছিল অফুরন্ত শক্তি। না, এখন যে তেজ নেই তা বলছি না, কিন্তু ইউনিভার্সিটি জীবনের শেষ ঘুরতে যাওয়া আমার সমস্ত চিন্তা চেতনাকে বদলে দিয়েছে পুরোপুরি। আমি জানি আমাদের এই চেনা পরিচিত জগতের বাইরে এমন একটা অপার্থিব জগৎ পৃথিবীতে আছে যা অতি ভয়ঙ্কর। একবার সেই জগতের সংস্পর্শে এলে আর আমাদের এই রোজকার জীবনে ফিরে আসা যায় না। ওরাও যেমন ফিরে আসতে পারেনি, হয়তো কোনোদিন পারবেও না। শুধু আমি একা নিঃসঙ্গ ওদের আর্তচিৎকার শুনতে পাই, ঘুমে জাগরণে সর্বক্ষণ। ইউনিভার্সিটি ফাইনাল দিয়ে নিতান্তই অথর্বের মতো মেসে দিন কাটাচ্ছিলাম। এক শুক্রবারের সন্ধ্যায় বন্ধু অজিত এসে তড়িঘড়ি বলল, চল চল জামা কাপড় গুছিয়ে নে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আরে ঘুরতে যাব পঞ্চগড়। সেটা আবার কোথায়? মালদা লাইনে, সুজনের মামার বাড়ি। এখন? হ্যাঁ, রাতের ট্রেন ধরবো, ভোর ভোর নেমে যেতে পারবো তাহলে। জামা কাপড় গুছিয়ে ঘণ্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়লাম আমরা চারজন, আমি, অজিত, সুজন আর মৃদুল। পঞ্চগড়কে ঠিক অজপাড়াগার পর্যায়ে ফেলা যায় না। ইলেকট্রিসিটি না থাকলেও বেশ কিছু পাকা বাড়ি আছে, একটা স্থায়ী বাজারও আছে। গ্রামের উত্তর দিকের রাস্তাটা পাকা হলেও দক্ষিণ দিকের যে রাস্তা গ্রাম ছাড়িয়ে চলে গেছে খালের দিকে, ওই রাস্তাটা কাঁচা। খালটা খুব একটা বড় নয়, 20 ফুটের মতো চওড়া। খালের ওপর একটা জরাজীর্ণ সাঁকো, তার উপর আম কাঁঠালের ঘন বন। বিকেলে খালের দিকটা ঘুরতে গিয়ে মৃদুল জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুজন, খালের ওপাশে কি আছে রে? সুজন বলল, ওই যে জঙ্গল, 200-250 বছর আগে এখানে আরো বড় জঙ্গল ছিল। দাদুর কাছে শুনেছি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে ওই জঙ্গল সাফ করে একটা গ্রাম উঠেছিল, কিন্তু কলেরায় সে গ্রাম পুরো ধ্বংস হয়ে যায়, তারপর থেকে আবার জঙ্গল। আশেপাশের লোকজন বলে ওই জায়গাটা নাকি অভিশপ্ত, যে যায় সে আর ফিরে আসে না। হোয়াট? চমকে উঠলাম আমরা সবাই। মৃদুল হেসে বলল, ওখানে ভূত আছে বলছিস? সুজন বলল, লোকে তো তাই বলে। আমি বললাম, এই চল না আমরা যাই। সুজন দৃঢ় স্বরে ঘাড় নাড়ল। না ভাই, আমরা ওদিকে গেছি শুনলে বাড়ির লোক খুব রাগ করবে। তাছাড়া সাঁকোর অবস্থা তো দেখছিস কেমন নড়বড়ে, উঠলেই ভেঙে পড়বে। অজিত বলল, আচ্ছা এই সাঁকোটা কারা তৈরি করেছিল? তুই বলছিস ওপারে কেউ যায় না, তো তাহলে? 10 বছর আগেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিছু চাষি দিনের বেলা যেত ওপাশে, আম কাঁঠাল পাড়ত। একবার নাকি একটা বাচ্চা মেয়ে ওদেরকে এসে জিজ্ঞেস করে, তোমরা আমাদের গাছের আম পাড়ছো কেন? চাষিরা ভেবেছিল মেয়েটা হয়তো সাঁকো পার হয়ে ভুল করে এপাশে চলে এসেছে। ওদের মধ্যে একজন হেসে উত্তর দিয়েছিল, আমরা চুরি করতে এসেছি। মেয়েটাও উত্তরে হাসতে হাসতে বলেছিল, দেখবো কিভাবে চুরি করে নিয়ে যাও, বলে ওদের চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেছিল। তো ওই দৃশ্য থেকে চাষিরা মুহূর্তের মধ্যে নিজেদের জিনিসপত্র গুছিয়ে দৌড় দিয়েছিল সাঁকোর দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সারাদিন ছোটাছুটি করে ওরা কিছুতেই সাঁকোর রাস্তাটা খুঁজে পেল না। যেদিকেই যায় সেদিকেই বাগান আরও ঘন হয়ে ওদের চেপে ধরছিল চারপাশ থেকে, আর থেকে থেকে কানে আসছিল একটা বাচ্চা মেয়ের হাসি। শেষ পর্যন্ত একজন চাষি মাত্র ফেরত আসতে পেরেছিল, তাও গভীর রাতে। সে এসে বলেছিল এই কাহিনী। চাষিটা বলেছিল ওই জঙ্গলের ভেতরে নাকি এখনো সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামটা রয়েছে। বাড়ি ঘর পুকুর গোয়াল সবই আছে, শুধু মানুষ নেই। মানুষের বদলে ওখানে নাকি কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। তো সেই ছায়ামূর্তিগুলোই বাকি চাষিদের মেরে ফেলেছে। ওই চাষিটাও বেশি দিন বাঁচেনি, মাস ঘুরতে না ঘুরতেই পাগল হয়ে যায়, তারপরে এই খালের জলে ডুবেই মরে যায়। যে কদিন চাষিটা বেঁচে ছিল খালি বলতো, ওই যে চিৎকার করছে, ওদের কেউ বাঁচাও তোমরা, ওদের ফেরত নিয়ে এসো, এই সব আর কি। সুজনের কথা শেষ হতেই আমি বললাম, এই ইন্টারেস্টিং গল্প, কিন্তু তার চেয়েও বেশি ইন্টারেস্টিং কি জানিস? কি? আমি আঙুল দিয়ে খালের ওপারে দেখালাম, ওই পাকা মালদাই আমগুলো। তুই তোর গল্প পকেটে রাখ, আমি ভাই ওই আম খেতে যাচ্ছি কালকে। স্নানের সময় আসবো, এইটুকু খাল সাঁতরে পেরিয়ে যাব।
আমার কথা শুনে সুজন বাদে বাকিরা কণ্ঠ মেলালো। সুজন তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা তাহলে যাবি? একদম। আর খবরদার তুই তোর বাড়িতে একদম জানাবি না, একেবারে আম পেড়ে এনে ওদের খাওয়াবো। প্ল্যান মতো পরদিন দুপুরে আমরা বেরোলাম। সুজন বাড়িতে বলল খালে স্নান করতে যাচ্ছে। খালটা গ্রামের 3 দিক ঘিরে। এই জঙ্গলের দিকটা বাদ দিয়ে অন্য 2 দিকে লোকে স্নান করত, ফলে বাড়ি থেকে কোনো বাধা এলো না। খালে নেমে বুঝলাম খুব বেশি জল নেই, হেঁটেই পেরিয়ে গেলাম বেশিরভাগটা। শুধু মাঝের কিছুটা সাঁতার দিতে হলো আমাদের। খালের একেবারে পাড় ঘেঁষেই জঙ্গল শুরু। আগেই বলেছি জঙ্গলটা বেশ ঘন। জ্যৈষ্ঠের এই আগুন রোদেও জঙ্গলের ভেতরটা প্রায় অন্ধকার। ওপাশে পৌঁছে কোনো রূপ ভনিতা ছাড়াই আমরা মিনিট 10 শুধু আমই খেলাম। এমন গাছপাকা মালদাই এই যুগে কলকাতার বাজারে পাওয়া দুষ্কর। ইচ্ছে মতো আম খেতে খেতে আমরা ক্রমশ খাল ছেড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। ততক্ষণে পাকা আমের উগ্র মিষ্টি গন্ধে আমাদের নেশা ধরে গেছে। হঠাৎ একটা খসখস শব্দে আমরা সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনের গভীর বাগান থেকে কি যেন শুকনো পাতা মাড়িয়ে আমাদের দিকেই হেঁটে আসছে। পিছনে তাকিয়ে দেখি খাল অদৃশ্য হয়ে গেছে অনেকক্ষণ। ক্রমশ খসখসানির শব্দ বাড়তে থাকলো। আগে শুধু সামনে থেকে আসছিল, এবার চারপাশ দিয়েও আসতে শুরু করলো। সেই সঙ্গে জঙ্গলের বাতাসে শুরু হলো একটা চাপা গুঞ্জন। মনে হলো শতাব্দী প্রাচীন গাছগুলো যেন কথা বলছে। চোর চোর, ধর ধর, প্রায় অস্পষ্টভাবে শব্দগুলো কানে এলো আমাদের। যে সাহস নিয়ে খাল পার হয়েছিলাম সে সাহস অনেক আগেই উবে গেছে। গায়ে কাঁটা দিল আমাদের। একবার আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। ক্ষণে ক্ষণে খসখস শব্দ আর গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অজিত চাপা গলায় বলল, ভাই চল ফিরে যাই। ফিরবো তো, কিন্তু কোন দিকে? কোন দিকে যে সেই খাল সেটাই তো এতক্ষণে গুলিয়ে গেছে। চারপাশের খসখস শব্দটা একেবারে আমাদের সামনে এসে থেমে গেল। কেবল ফিস ফিস কণ্ঠস্বরগুলো আরো স্পষ্ট হলো। আমার মনে হলো একদল অবয়বহীন জীব আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, শূন্য দৃষ্টি দিয়ে আমাদের দেখছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমরা। পিছন দিকে ফিরে দৌড় দিলাম, কিন্তু 2 পাও যেতে পারলাম না। অদৃশ্য কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম সবাই। সেগুলো যে মানুষের দেহ তার বলে দিতে হলো না। উঠে দাঁড়ালাম, দৌড় দিলাম অন্য একটা দিকে। এবারেও ধাক্কা খেলাম। একসঙ্গে বহু মানুষের হাসির শব্দ শুনতে পেলাম চারপাশে। আমাদের পড়ে যাওয়া দেখে এই জঙ্গলের অবয়বহীন মানুষগুলো খুব আনন্দ পেয়েছে। হঠাৎ জেদ চেপে গেল আমাদের। আবার গা ঝাড়া দিয়ে উঠলাম 4 বন্ধু। অন্য একটা দিকে দৌড় লাগালাম। এবার যদিও কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলাম না। মিনিট 10 মধ্যে দৌড়ে অবশেষে পৌঁছলাম খাল পাড়ে। খালের জলে ঝাঁপ দিতে দিতে শুনতে পেলাম জঙ্গলের গভীর অন্ধকার থেকে তখনও আবছা ভেসে আসছে বহু মানুষের কলকল হাসির শব্দ। বাড়ি ফেরা অবধি আমরা কেউ কারোর সঙ্গে একটাও কথা বলিনি। চুপচাপ ফিরে এসে দুপুরের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়লাম সবাই। বিকেলে যখন ঘুম ভাঙল বুঝলাম জ্বর এসেছে। আমার সঙ্গে মৃদুল শুয়েছিল। ওর গায়ে হাত দিয়ে দেখলাম ওরও জ্বর। সুজন আর অজিত অন্য খাটে শুয়েছিল। আমি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে সুজন, জ্বর এসেছে নাকি? হ্যাঁ, অজিতেরও এসেছে। বাড়ির লোক ভাবলো খালের জোয়ার ভাটার জলে স্নান করে জ্বর এসেছে আমাদের। আমরাও সত্যিটা স্বীকার করলাম না। এখন ভাবি হয়তো করলে ভালো হতো। বাগানের দিকে যাওয়ার বুদ্ধিটা তো আমারই ছিল। শেষ রাতের দিকে যখন আমার ক্লান্ত চোখ জোড়া একটু বুজে এসেছে তখন মৃদুল আমাকে ধাক্কা দিয়ে জাগালো। এ ভাই, আমার বমি পাচ্ছে, ওঠ না। তাড়াতাড়ি ওকে নিয়ে বাথরুমের দিকে দৌড় দিলাম। আমরা বাথরুমে যাওয়ার মিনিট খানেক পরে অন্য 2জনও ছুটে এলো। আমি বাদে 3জনেরই বমি পাচ্ছে।
অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি বাড়ির বাকিদের ডেকে তুললাম। ততক্ষণে ওদের রক্ত বমি শুরু হয়েছে। বাড়ির বড়রা ওদের মাথা ধরে বমি করাচ্ছিল। মিনিট 10 টানা রক্ত বমি হওয়ার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো ওদের শরীর। জ্ঞান হারিয়ে ওরা ঢলে পড়ল। সুজনের সেজ মামা ওর মাথাটা ধরেছিল এতক্ষণ। সেই প্রথম টের পেল সুজনের শরীরে আর প্রাণের অস্তিত্ব নেই। মৃদুল আর অজিতেরও শ্বাস বন্ধ হয়ে এলো দ্রুত। আমিও এবার লুটিয়ে পড়লাম মেঝেতে। আমার জ্ঞান ফিরেছিল পরের দিন বিকেলে। ততক্ষণে আমার বন্ধুদের মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমি একা বেঁচে আছি। 20 বছর পেরিয়ে গেছে এই ঘটনার, তবু এখনো শুনতে পাই সেই সব অদৃশ্য মানুষদের উন্মাদ করা হাসি আর চোর চোর ধর ধর চিৎকার। শুনতে পাই আমার বন্ধুদের আর্তচিৎকার। ওরা আমাকে ডাকে। আমি জানি ওরা কোথায় আছে। জঙ্গলের ভিতরের ওই গ্রামে। ওখানে যে একবার যায় সে আর ফেরত আসে না। আমাকে ওখানে ফিরে যেতে হবে, যেতেই হবে। আজ নয় কাল, নয়তো পরশু। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস